অথচ এখন প্রায় 3 ঘন্টার দেরি। আর আধ ঘন্টা আগে পৌঁছলে অরিন্দম 8:35 ট্রেনটা ধরতে পারত। কিন্তু সে সময় স্টেশনে পৌঁছানোর কোনো উপায় ছিল না। কারণ একেই তো অচেনা অজানা গ্রাম্য পথ, তার উপরে বাসও ঠিক সময় মেলে না। যদিও বা পাওয়া যায়, সেই বাসে একখানা পা রাখবার মতো জায়গা পাওয়া যায় না। এইসব মফস্বল শহরগুলোতে এটা নিত্যদিনের সমস্যা। সুতরাং একান্ত নিরুপায়ভাবে পরের গাড়িটার জন্য অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তাও অরিন্দমের কাছে খোলা ছিল না। তার গন্তব্যস্থল ভাগলপুর থেকে আরো বেশ কিছুটা ভেতরের দিকে। কিন্তু সাহেবগঞ্জের মতো এমন একটা স্টেশনে এত রাতে এইভাবে অপেক্ষা করার যথেষ্ট ভয়ের কারণও আছে। এদিকে রাত প্রায় 10টার কাছাকাছি, আর ট্রেন ঢুকবে সেই 2টো। অগত্যা ওয়েটিং রুমের দিকেই পা বাড়ায় অরিন্দম। এই যে ঘটনাটা বলতে চলেছি, এটা প্রায় বছর 25 আগের, তারও আগের। এখানকার মতো এত ঝকমকে টকটকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েটিং রুম তখন ভাড়াই যেত না। কোনো রকমে একটা চারাঘরের মতো তৈরি করে 4-6টা চেয়ার রেখে একটা ওয়েটিং রুমের মতো করে দেওয়া হতো। সামনে একজোড়া পর্দা লাগানো, মাথার উপরে টিম 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 করে একটা আলো জ্বলছে, সেটাও আবার মাঝে মাঝে ধপ করে লেগে যাচ্ছে। এজন্য ওয়েটিং রুমে পর্দা সরিয়ে কলকাতার অরিন্দম মিত্র যখন প্রবেশ করলো, তখন সেখানে কোনো প্যাসেঞ্জারের অস্তিত্ব নেই। তারপর একেবারে ফাঁকা নিস্তব্ধ রাতে চারদিকে একটা থমথমে থমথমে পরিবেশ। এই অবস্থায় কেউ যদি ঝাঁপিয়ে পড়ে গলাটা টিপে ধরে বা ছুরি উঁচিয়ে এগিয়ে আসে, তাহলে চিৎকার করে গলা পাঠালে কেউ এগিয়ে আসবে না বাঁচাবার জন্যে। কিন্তু নিরুপায় অরিন্দমকে যে অপেক্ষা করতেই হবে, কারণ পরের দিনের মধ্যে ভাগলপুর পৌঁছতে না পারলে একটা জরুরি অর্ডার ক্যান্সেল হয়ে যাবে এবং কনস্ট্রাকশন কোম্পানি থেকে তার চাকরিটাও লট হয়ে যাবে। সুতরাং একান্ত নিরুপায় হয়েই সবকিছু স্বীকার করে তাকে পরের ট্রেনটার জন্য অপেক্ষা করতেই হবে। খুব ধীর পথে ধীর পায়ে ওয়েটিং রুমের দিকে এগিয়ে যায় অরিন্দম। ফাঁকা চেয়ারগুলোর একটা দখল করে নেয়। আচ্ছা, ট্রেন তো এখনো প্রায় 2 ঘন্টা দেরি আছে। এই সময়টুকু এভাবে বসে থেকে একটু গড়িয়ে নিলেই তো হয়। নিজের মনে ভেবে নেয় সে। ভাবার সাথে সাথে 3টে চেয়ার পাশাপাশি রেখে শুয়ে পড়ে অরিন্দম। যদিও প্রথমে একটু ভয় ভয় করছিল, কারণ পশ্চিম দিকের আকাশটা মেঘে মেঘে ভরে গেছে। তার সাথে ঘন ঘন বিদ্যুতের ঝলসানি, গুরুগম্ভীর মেঘের গর্জন। অতটা কি না, পুরোটাই একটা ভয়ঙ্কর পরিবেশ। অর্থাৎ ভৌতিক পরিবেশ বলতে যা বোঝায় ঠিক তেমনই। নিজের মনটাকে শক্ত করে সব ভয় ডরকে উপেক্ষা করে পরপর সাজানো চেয়ারগুলোর উপর টান টান হয়ে শুয়ে পড়লো সে। দূর থেকে বৃষ্টি ভেজা হাওয়া ফুরফুর 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 করে গায়ে এসে লাগতেই দু চোখ তার দারুণ আরামে বুঝে এলো এবং ঘুম আসতে দেরি হলো না। এইভাবে যে কতক্ষণ সে ঘুমিয়েছিল বলতে পারবো না, কিন্তু হঠাৎ করে বরফের মতো ঠান্ডা একটা ছোঁয়ায় ঘুমটা হঠাৎ ভেঙে গেল। অরিন্দমের মনে হলো তার গায়ে ওয়েটিং রুমের ওই ফুটোফাটা চাল থেকে বৃষ্টির জল পড়ছে টপ টপ করে, হয়তো তারই ঠান্ডা ছোঁয়া।
কিন্তু চোখ খোলার পর অরিন্দম দেখে তখন বৃষ্টি তো শুরু হয়নি, আকাশে মেঘ লুকোচুরি চলছে, কিন্তু তার গায়ে এরকম ঠান্ডা ছোঁয়া লাগলো কিভাবে? অরিন্দম যখন এইসব ভাবছে তখন আবার সেই ঠান্ডা স্পর্শ। এইবার সে পাশ ফিরে তাকায়, পাশ ঘুরতে সে যা দেখলো তাতে তার বুকের ভেতরটা হঠাৎ ঝাঁক করে উঠলো। সে দেখলো কোনো এক অজানা আগন্তুক ঠিক তার পাশটাতে বসে আছে এবং তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। চোখে ছিটে ফোটা মাংস নেই, মুখখানা ব্ল্যাকিং পেপারের মতো ফ্যাকাশে, দেখে মনে হয় সেটা রক্ত শূন্য। তাছাড়া কোনো মানুষের হাত যে এতটা ঠান্ডা হতে পারে এই কল্পনা করা যায় না। আগন্তুকের দিকে তাকিয়ে প্রশ্ন করে সে, আপনি কে? আমায় ডাকছিলেন কেন? আগন্তুক রহস্যজনক ভাবে ওর মুখের দিকে তাকায়, আর শরীরের তুলনায় ছোট ছোট চোখ দুটো তীক্ষ্ণ। সেটা সেই আগন্তুক বিরহস্য মুখে যেন রহস্য মেশানো আছে, সেই রহস্য মাখানো হাসি এসে উঠল সে। হ্যাঁ, এবং আবার তার দিকে তাকিয়ে সে বলল, না না, আমি আপনাকে ঠিক ডাকতে চাইনি, জানেন আপনার ট্রেন আসতে তো 8 ঘন্টার মতো বাকি আছে, আর আমিও অনেকক্ষণ একা একা বসে আছি, সেই জন্য ভাবলাম আপনার সাথে একটু গল্প করি, যে কারণে আপনার ঘুমটা ভাঙালাম, কিছু মনে করবেন না। উত্তরে অরিন্দম বলল, না না, ঠিক আছে ঠিক আছে, আপনি তো ভালোই করেছেন, আমার তো গাড়ি আসার সময় হয়ে আসছে। আগন্তুক ওর দিকে তাকিয়ে একটু কৃতজ্ঞতার হাসি হাসলো। কিছুটা সময় ওদের দুজনে চুপচাপ এইভাবে কেটে গেল। তুমি হঠাৎই ও নীরবতা ভঙ্গ করে বলে উঠলো, আপনার নাম কি, থাকেন কোথায়, আর যাবেনই বা কোথায়, আর এই ট্রেনটাই ধরবেন বুঝি? উনি অবশ্য সব প্রশ্নের উত্তর দিলেন না, কিন্তু যে কথাগুলো উনি বললেন শুনে মনে হলো গভীর কোনো খাদের ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে সেই কথাগুলো। ভদ্রলোক তাকে সামনে বসে কথা বলছে, তবু মনে হচ্ছে যেন দূর থেকে কথাগুলো আসছে। ভদ্রলোক শুরু করলেন তার কথা এইভাবে, জানো ভাই, আমি আপনাকে তুমি বলে ডাকবো, হ্যাঁ, কারণ আমার চেয়ে তুমি ঢের ছোট। এই সাহেবগঞ্জেই আমি থাকি, আর এই ওয়েটিং রুমটা হলো আমার প্রিয় জায়গা। এখানে এলে অনেক পুরনো স্মৃতি চোখের সামনে দেখতে পাই। আমি নিশ্চিত বলি, আপনার কথার কোনো অর্থটা আমি খুঁজে পাচ্ছি না, যদি একটু খোলাসা করে বলেন তাহলে বুঝতে সুবিধা হয়। ভদ্রলোক বলবেন, শুনলে? ঠিক আছে, শুনবে আমার গল্প? বলে, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, শুনবো শুনবো, নিশ্চয়ই শুনবো। ভদ্রলোক বলতে শুরু করলেন, সেদিনও ঠিক আজকের মতো কালো মেঘে আকাশ ভরে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, রাত কখনো বেশি হয়নি। সেদিন আমি আর আমার স্ত্রী আর 10 বছরের মেয়ে কুন্তলা ওদের নিয়ে ভাগলপুরে আমার দেশের বাড়িতে যাব বলে ঠিক এই জায়গায় অপেক্ষা করছিলাম। এসব জায়গায় স্টেশনে বড় একটা লোকজন কিন্তু কোনো সময় থাকে না। সেদিনও খুব একটা বেশি যাত্রী স্টেশনে ছিল না, এই মেরে কেটে প্রায় 7 জনের মতো হবে। যথাসময় আমাদের ট্রেন এসে গেল এবং আমরা নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠে পড়লাম। সঙ্গে বেশ কিছু টাকা পয়সা এবং স্ত্রী ও মেয়ের কিছু গয়নাগাটি ছিল, কারণ দেশের বাড়িতে আমাদের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। ট্রেনে ওঠার সময় আমরা মোটেই লক্ষ্য করিনি যে একটা গুন্ডা গোছের লোক আমাদের পিছু নিয়েছে। লোকটা চুপি চুপি আমাদের কম্পার্টমেন্টে উঠে কিছুটা দূরে একটা সিটে গিয়ে বসলো, বসে চুপি চুপি আমাদের গতিবিধির দিকে নজর রাখলো। তার মাথা সব কিছু মাফলার দিয়ে ঢাকা। আমাদের কম্পার্টমেন্টে যাত্রী খুব বেশি নেই, 2-3 জন ছিল, তারা ওই গুন্ডাদেরই লোক। সেটা বুঝতে তারাও আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। কিছু পরে ট্রেন চলতে শুরু করলো। ট্রেন যখন 8 ঘন্টা পর এগিয়েছে, ঠিক সেই সময় কান মাথা ঢাকা লোকটা উঠে দাঁড়ালো, হাতে তার খোলা বন্দুক আমাদের দিকে রাখে এসে চিৎকার করে উঠলো, বাক্সটা দিয়ে রে। বাধা দেবার চেষ্টা করে এক গুলিতেই মাথার খুলি উড়িয়ে দেবো। আমি চিৎকার করে বলি, না, আমি আমার বাক্স কিছুতেই দেবো না। এই বলে বাক্সটা আঁকড়ে ধরে থাকি। ওরা গুলি করে, কিন্তু গুলিটা নিশানা ভুল করে পাশে গিয়ে লাগে। ইতিমধ্যে ট্রেনটা একটা স্টেশনে থাম্বো হচ্ছে। তখন ঘটে গেল কাণ্ড। ওরা আমার স্ত্রীর কাছ থেকে কুন্তলাকে ছিনিয়ে নিয়ে ছুটতে লাগলো। আমার স্ত্রী মেয়ের নাম ধরে ওদের পেছন পেছন ছুটতে লাগলো। ওদের পেছন ছুটতে গিয়ে আমার স্ত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে গেল, কিন্তু মেয়েকে পেল না। ওদিকে গুন্ডারা কোথায় যে অদৃশ্য হয়ে গেল। ওদের পেছনে ছুটতে গিয়ে আমিও ট্রেন থেকে পড়ে গেলাম। তারপর কি হলো জানি না, কি হলো আমি জানি না। তবে তারপরের দিন কাগজে আমাদের খবরটা অবশ্য বেশ ফলাও করে ছেপেছিল। কি ছেপেছিল? হঠাৎ
তোমার ট্রেনের হুইসেলের শব্দ ভেসেছিল। আমি কি লিখেছিল সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আর হঠাৎ কানে হুইসেলের শব্দ ভেসেছিল। আমি পাশের সিটটার দিকে তাকিয়ে দেখলাম, আরে সেই আগন্তুক তো নেই। সেই প্ল্যাটফর্ম ধরে ছুটছে আর ডাকছে, কুন্তলা, কুন্তলা, কুন্তলা। আবছা আলো অন্ধ করে দেখলাম একটা ছোট মেয়ে আর একটা নারী যেন ওর জন্য অপেক্ষা করে আছে। উনি যেন তাদের দিকে যাচ্ছেন। আর দেরি না করে আমি গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ছেড়ে দিল এবং ধীরে ধীরে এগিয়ে চললো। গাড়ি এগিয়ে চলেছে। চলন্ত গাড়ির জানলা দিয়ে ওয়েটিং রুমের দিকে তাকাতে আমি চমকে গেলাম। কি, গাড়ি ছেড়ে দিয়েছি, ধীরে ধীরে এগিয়ে চলছে গাড়ি। চলন্ত গাড়ির জানলা দিয়ে কি দেখছি আমি? দেখলাম যে সেই আগন্তুক স্ত্রী, তাদের একমাত্র মেয়ে কুন্তলা, সে একই জায়গায় বসে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু তাদের মুখখানা রক্ত শূন্য, চোখগুলো যেন মৃত মানুষের মতো। সেই দৃষ্টি যে কতটাই ভয়ে, না দেখলে বোঝা যাবে না। প্রচন্ড ভয়ে আমি মুখ ঘুরিয়ে নিলাম এবং আগন্তুকের শেষ কথাগুলো, অর্থাৎ পরের দিন কাগজের কথাটা নিজের স্মৃতি হাতে হাতে মনে করার চেষ্টা করলাম। ধীরে ধীরে পুরো ঘটনাটা আমার মনে পড়ে গেল। সাহেবগঞ্জ স্টেশন থেকে কিছু দূরে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে 3 জনের মৃত্যু ঘটেছে। সেখানে যেখানে গুন্ডার কথা ওখানে উল্লেখ কিছু ছিল না। রাত বাড়তে লাগিয়ে গাড়ির গতি বেড়ে গেল। আমার মনে হলো ওই 3 জন যেন ট্রেনের পাশে লাইন ধরে ছুটছে ছুটছে ছুটছে, আর কানে ভেসে আসছে একটা শব্দ, কুন্তলা।